ওরে বাপরে, ওই তোরা দেখলি আগের দিনে কি হতো? নায়ক নায়িকার বাড়ির সামনে ঘুরঘুর করতো, নায়ক নায়িকার পিছু নিত, নায়ক নায়িকার নাম্বার কল করে বিরক্ত করত। কিন্তু এখন দেখ সবকিছু উল্টো। আমাদের নায়িকা তো তার নায়কের জন্য সোজা আমাদের টেনে নিয়ে চলে এসেছে। আর নায়কেরও কি টান রে, দেখ সোজা 4 তলা থেকে নিচে চলে এসেছে। উফ, কি প্রেম, কি ভালোবাসা! ওয়াও, এদের ভালোবাসা দেখে আমি শিহরিত। আই অ্যাম মিসিং তন্নি। জিসান চুপ। আপনি এখানে? এদিকে আসছিলাম একটা কাজে, আপনাকে দেখলাম গাছে পানি দিতে, তাই দাঁড়িয়েছি। আচ্ছা, সামনের দিকে চলেন, হেঁটে কথা বলি। নিলয়ের কথা শুনে নিশি অবাক। যে ছেলে চুপচাপ থাকে সে নাকি বলে সামনে হাঁটতে হাঁটতে কথা বলবে। নিশি আর নিলয় আগে আগে হাঁটছে, পেছনে জিসানেরা আসছে। এবার বলুন সত্যি সত্যি, কেন এসেছেন এখানে? ওই যে তখন বললাম, আবার কি? আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। হ্যাঁ বললাম মিথ্যা, সত্যিটাও বলবো না, তাতে কি হয়েছে? না, কিছু না, কিন্তু যতটুকু মনে হচ্ছে আপনি আমার থেকে গুরুত্ব পেতে চাইছেন। এটা কিন্তু ঠিক না। কেন এমন মনে হলো? পাল্টা প্রশ্ন না করে ঠিকভাবে কথা বলুন। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করেন, তাই না? হ্যাঁ করি, কিন্তু আপনাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কেন, আপনি কি সিঙ্গেল না? আমার কোনো মেয়েই বন্ধু নেই। তাহলে আপনার পরিবার কি গরিব? না, এমনটাও না, কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন না সেটাই সমস্যা হতে যাচ্ছে। আপনি আরও ভাবুন। আর বাড়ির সামনে আসবেন না, মানুষজন কি বলবে? কেউ কিছুই বলবে না। আর শুনুন, কালকে কিন্তু 25শে ডিসেম্বর, মনে থাকে যেন, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, চলে আসবেন। নিশি আর দাঁড়ায় না সেখানে, জিসানদের ডেকে সেখান থেকে চলে যায়। নিলয় নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজকে পড়াতে যেতে হবে ওর। নিলয় সেখান থেকে চলে আসে। গণমাধ্যমের সামনে রাষ্ট্রপতি তথ্য প্রতিমন্ত্রী বসে আছে। টিভিতে তাদের ইন্টারভিউ নেওয়া হয়ে সেটাই দেখানো হচ্ছে। সাদিক নামের সাংবাদিক প্রশ্ন করলো, আচ্ছা স্যার, এই যে এতগুলো টাকা হ্যাক করে আপনাদের থেকে এনিমাস নিয়ে গেল, আপনারা চুপ কেন? মিডিয়ার সামনে কেন এসে এসব নিয়ে কথা বলছেন না? তবে কি আপনারা জানতেন এটা হবে? সাদিকের প্রশ্ন শুনে দুজনেই চুপ হয়ে গেছে। বড় বড় অফিসারেরা এখানে আছে, কি বলবে বুঝতে পারছে না। তাদের অ্যাকাউন্ট অনেকগুলো, আর সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ছে। কিন্তু এত টাকা ওদের অ্যাকাউন্টে কি করছে, কিভাবে এলো 1 টাকা? আর কেনই বা তারা চুপ? নাজিম প্রশ্ন করলো, আপনারা উত্তর দিন। তবে কি আমরা ধরেই নিব যে আপনাদের মতো মন্ত্রীরা আমাদের মতো জনগণের টাকা হাতিয়ে ঘুষ বা 2 নম্বরি করে টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে বড়লোক হয়েছেন? যদি না হয় তাহলে এর হিসাব আমাদেরকে দিন। কেন হাজার হাজার কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে? কোথা থেকে এলো এত টাকা? সাংবাদিকদের একের পর এক প্রশ্নে দুজন দেশের বড় মন্ত্রীরা একদম চুপ হয়ে গেছে। আগে সাংবাদিকেরা এতটা প্রশ্ন করার সাহস পেত না, কিন্তু এখন ওদের পেছনে অ্যানিমাস আছে। আর অ্যানিমাসের দ্বারাই সবাই এখন সঠিক তথ্য প্রচার করতে শুরু করেছে। এখন খারাপ লোকেরা কোথায় যাবে? রাষ্ট্রপতি ফারাদ বলে, দেখুন, বিষয়টা এমন না। আমাদের অ্যাকাউন্টে যা টাকা আছে সেগুলো সরকারি কাজের জন্যই, জনগণের সেবার ক্ষেত্রেই লাগবে। কিন্তু এগুলো তো সরকারি অ্যাকাউন্টে থাকা প্রয়োজন না। আর যতটুকু খুদ জানা গিয়েছে, আপনাদের অ্যাকাউন্ট সে সমস্ত ব্যাংকে করা, যে সমস্ত ব্যাংক কালো টাকা রাখার কাজে ব্যবহৃত হয়। এনিমাস আপনাদের সব অ্যাকাউন্টের খবর কিভাবে রাখে? আর কত অ্যাকাউন্টের মালিক আপনারা? সব কিছুর হিসেব এখনই দেন। পুরো দেশ এখন তোলপাড়। এনিমাস সবার মুখোশ খুলে দিতে শুরু করেছে। দেশের সব মন্ত্রীরা এখন ভয়ে আছে। খালি মন্ত্রীরা না, দেশের যারা বড় বড় পর্যায়ে আছে তারাও ভয়ে আছে। এখন ওদের কি হবে? মন্ত্রীদের গার্ড এসে সাংবাদিকদের সরিয়ে দেয়, কারণ এই টাকার হিসেব তাদের কাছেও নেই। এই টাকা বাহিরের দেশেও পাঠাতে পারছে না। অ্যানিমা সব কিছুর অ্যাক্সেস রেখে দিয়েছে। 100 কোটি টাকার অ্যাকাউন্ট যাদের আছে তারা কোনো প্রকার ইললিগাল ওয়েতে টাকা ওঠাতে পারছে না। নিলয় পড়াতে আসলো, জেরিনের সামনে বসে আছে। জেরিন তাকে অনেকগুলো মেসেজ করেছে, নিলয় একটারও রিপ্লাই করেনি। জেরিনের সামনে বসতেই জেরিন প্রশ্ন করলো, টিচার, আপনি কেন মেসেজ সিন করেননি? কতগুলো মেসেজ করেছি জানেন? ফোনের কাছে তেমন থাকি না, ফোন আমার লাগে না তাই। তাই বলে আমার মেসেজও দেখবেন না? কত মেসেজ করেছি জানেন? দূর, আপনি কেমন যেন।
কেমন? উপাদ্যর মতোই বিরক্তকর। আচ্ছা, এখন সেই উপপাদ্যই করো। জেরিন রেগে গেছে। জেরিন নিলয়কে পছন্দ করে, কিন্তু স্টুডেন্ট হয়ে কি আর জেরিন এসব বলতে পারে? কিছু সময় অঙ্ক করার পর জেরিন প্রশ্ন করলো, টিচার, হুম, আমাকে কেমন লাগে? সুন্দর। না মানে, আমাকে আপনার কেমন লাগে? আপনার কাছে আমি কেমন? ভালো। আরে বোঝাতে চাচ্ছি, আমাকে পছন্দ করার মতো কি কিছু দেখেন না? মানে? মানে আমার আপনাকে পছন্দ হয়? হ্যাঁ হয়, ভালো মতো অঙ্ক করে দাও, পছন্দ তো হবেই। উম, আমার দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকিয়ে বলুন আমি দেখতে কেমন? সুন্দর। খালি সুন্দর? অনেক সুন্দর। তাহলে আমাকে পছন্দ করেন? চুপ, অঙ্ক করো, বাজে বকো না। ওহ, জেরিন চুপচাপ বসে আছে, অঙ্কও করছে না। নিলয় উঠতে আজকে থাক, অন্যদিন এসে এখান থেকে পড়াবো। নিলয় বের হতে যাবে, তখনই জেরিন বলে। কালকে আসবেন, আপনার দাওয়াত রইল। নিলয় না তাকিয়ে চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে জেহান সাহেব বসে আছে। নিলয়কে দেখেই ডাকলেন। নিলয়কে বলে, কি ব্যাপার, তোমাকে আজ মুড অফ রাগ মনে হচ্ছে? না স্যার, ঠিক আছি তো। আচ্ছা, কালকে সন্ধ্যায় তুমি আসবে, আমাদের তো অনেক বড় উৎসব হবে বাড়িতে, জানো তো? এইসব এলাকায় সবচাইতে বড় পরিবার, বড় বাড়ি হলো আমাদের। এখানে আমাদের সবকিছুর অনুষ্ঠান হয়, আর পুরো উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নই তো আমাদের জন্য। তোমাদের ওই ধোপাপাড়া থেকেও লোক আসবে, তুমি এসো কেমন? আচ্ছা স্যার, আসবো, এখন যাই। আর শোনো, জেন নাকি ক্লাসে এখন ভালো পড়াশোনা করছে, তুমি যেন পড়ানো বাদ দিও না। ঠিক আছে স্যার। নিলয় বের হয়ে আসে। আজকে নিশিকে দেখতে পায় না। নিলয় দ্রুত চলে যায় সেখান থেকে। বাড়ির সামনে কোনো একজনকে দেখতে পায় ঘুরঘুর করতে। লোকটা হলো রাজীব, কিন্তু নিলয় রাজীবকে চেনে না। নিলয় বাড়ি থেকে বের হয়েই হাঁটা ধরলো। রাজীব আশেপাশে। নিলয়কে বলে, এই যে ভাইয়া, শুনবেন? হ্যাঁ বলুন। এটা না চেয়ারম্যানের বাসা? হুম। আপনি কি চেয়ারম্যানের পরিচিত? না, জেহান স্যারের পরিচিত। ও, কি করেন আপনি? চেয়ারম্যানের বোনকে পড়াই। রাজীব আর কোনো কথা বলল না। সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। নিলয় রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় আর অর্ক বসে আছে। অর্ক কম্পিউটারের সামনে বসে আছে, আর নিলয় ওয়াশরুম থেকে এসে বিছানায় বসলো। অর্ককে কম্পিউটারে বসে থাকতে দেখে নিলয় বলে, ওই, তোকে না বলেছি আমার কম্পিউটার ধরবি না? রেডি হয়ে নে, এক জায়গাতে যেতে হবে। কোথায়? আমি যাকে পড়াই তাদের বাসায়। ইনভাইট আছে, পাঞ্জাবি পর। আচ্ছা ঠিক আছে। আর শোনো, 5 জনের ডিটেলস ফাইল রেডি। কি করব? ওটা আলমারির ভিতরে রেখে দে, কেউ যেন খুঁজে না পায়। ঠিক আছে। কিছু সময় পর ওরা দুজন রেডি হয়ে নেয়। নিলয় মেজেন্টা কালারের একটা পাঞ্জাবি পরে, আর অর্ক পরে কালো রঙের পাঞ্জাবি। দুজনে অটোতে করে জেহানদের বাড়ির সামনে আসলো। বাড়ির পাশে যে বড় মাঠ ছিল, সেই মাঠের এক প্রান্তে একটি গির্জা, আর সেই মাঠেই হচ্ছে খ্রিস্টানদের সব চাইতে বড় উৎসব, বড়দিন। নিলয় আর অর্ক মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ জিসান আসলো নিলয়ের সামনে। নিলয় ব্রো, আমাদের সাথে চলুন। কোথায়? ভয় নেই, আপনার সাথে ছেলেটা আমাদের সাথে থাকবে, ঘুরবে, চলুন। জিসানের সাথে নিলয় যেতে থাকে। গির্জার পেছনে একটি সুন্দর জায়গা, এখানে ভিআইপিদের জন্য বসার জায়গা। নিলয়কে সেখানে দিয়ে জিসান চলে আসে। নিলয় চারপাশে দেখতে থাকে। ফুল, রঙিন কাগজ, বেলুন দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। সামনে অনুষ্ঠানও হচ্ছে। নিলয় চারপাশ দেখতে দেখতে একটা জায়গাতে এসে থামে। তখনই কে যেন ওর হাত ধরে একটা রুমে নিয়ে যায়। রুমের ভেতরে অনেকগুলো ফুল রাখা। নিশিকে দেখতে পায় নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিশি আজকে শাড়ি পরেছে, লাল একটি শাড়ি পরা, চুলগুলো খোলা। খোলা চুলে দ্বিতীয়বার দেখলো নিলয় নিশিকে। নিশিকে যথেষ্ট সুন্দরী লাগছে। নিলয়কে বলে, টিচার, আমাকে দেখতে কেমন লাগছে বলেন তো? নিলয় কথা বলতে পারে না। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে বারবার। নিশিকে এতটাই সুন্দরী লাগছে যে নিলয় চোখেই সরাতে পারছে না নিশির দিক থেকে। নিলয়ের দৃষ্টি বুঝে নিশি হাসতে থাকে। কি সুন্দর হাসি! সৃষ্টিকর্তা যেন নারীদেরকে সব সৌন্দর্য দিয়েই সৃষ্টি করেছে। নিশি তার বড় প্রমাণ। নিলয় চোখ সরাতেই পারছে না নিশিকে, এতটা সুন্দর লাগছে বলে।
পলকহীন চাহনি দিয়ে চেয়ে আছে নিলয়। নিশি নিলয়ের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার টিচার সাহেব, কি দেখছেন এভাবে? আপনাকে আপনি যে এতটা সুন্দর কখনো ভাবিনি। এবার বলেন, পছন্দ হয় আমাকে? হুম। আচ্ছা শোনেন, আপনাকে আমি অ্যাক্সিডেন্টের আগে থেকেই পছন্দ করি। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কোনো কিছু না জেনেই ভালোবাসতে শুরু করি। সেদিন আমার লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করেছিল, সেদিনের পর থেকে আপনাকে নিয়ে ভাবতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একটা আলাদা ভালো লাগা চলে আসে আমার মনে। তারপর তো অ্যাক্সিডেন্টে আপনি দেবদূত হয়ে এসে আমাকে বাঁচালেন। আপনাকে অপছন্দের কোনো কারণ দেখি না। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আর আমার মনে হয় আমার ভালোবাসা গ্রহণ করার মতো যথেষ্ট কারণও আছে। ফিরিয়ে দেওয়ার কিছুই দেখছি না। এখন বলেন, আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি বলছি না এক্ষুনি এসব অ্যাকসেপ্ট করতে হবে। আমি বলছি বলুন, ভেবে তারপর অ্যান্সার জানাবেন, কিন্তু আশা করি অ্যান্সারটা যেন হ্যাঁ হয়। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নিলয়ের পানি গড়িয়ে পড়ছে। নিশি নিলয়ের হাত ধরলো। ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে নিশির খারাপ লাগে। নিশি বলে, আচ্ছা কান্না করবেন না, আমাকে গ্রহণ করতে হবে এমন না, সমস্যা নেই, আমি নিজেকে মানে নিশিকে পুরো কথা বলতে দেয় না নিলয়। নিশিকে সে জড়িয়ে ধরে শক্ত করে। নিশিকে জড়িয়ে ধরে নিলয় আস্তে গলায় বলে, আমিও আপনাকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার সাথে আমার ধাক্কা লাগে। কিন্তু আপনাকে ভালোবাসা যাবে, কিন্তু আপনি আমার হবেন না। নিশি অবাক হয়। তারপর নিলয় নিশিকে জড়িয়ে ধরে। নিশি অবাক হয়, এই প্রথম কোনো ছেলে তাকে জড়িয়ে ধরেছে। ভেতর থেকে বারবার কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশি যেন হকচকি গিয়েছে। নিলয় নিশিকে ছেড়ে দেয়। নিশির মুখে দুই হাত রেখে নিশির চোখের দিকে তাকিয়ে বলল, নিশি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ, তুমিও আমার জন্য নিষিদ্ধ। কেন? এটা কেন বলছো তুমি? বলছি, তার কারণ আছে। আমি কি দেখতে খারাপ? না। আমি কি এমনিতেই অনেক খারাপ? না তো। তোমার কি রাজনীতি পছন্দ না? আমি কি রাজনীতি ছেড়ে দেব? না, এসব কিছুই না। তাহলে কি? ও বুঝতে পারছি, আমার ছোট বোনকে পড়াও, আমার বাবা তোমাকে বকা দিবে এইসব? না, এটাও না। তাহলে কেন আমি তোমার জন্য নিষিদ্ধাজ্ঞা? কেন আমরা একে অপরের আবদ্ধ হতে পারবো না? কিসের বাধা? নিশির কথা শুনে নিলয় কিছু বলল না। নিশির হাত ধরল নিলয়। নিচের দিকে তাকিয়ে থেকে নিশির হাত ছেড়ে দেয় সে। কিছুটা দূরে সরে এসে নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কারণ আমি মুসলিম। তোমাকে ভালোবাসার আগে জানতাম না তুমি খ্রিস্টান। আমার তোমার ধর্ম আলাদা। নিলয়ের কথা শুনে নিশি অবাক। এত বড় একটা কথা নিশি শুনবে কখনো কল্পনাও করেনি। ওর আঙ্কেল যদি জানে নিশি কোনো মুসলিম ছেলের সাথে রিলেশনে আছে, নিশির অবস্থা যেমনই হোক সেই ছেলের অবস্থা কি হবে সেটা ভেবেই নিশি বড় একটা ঢোক গিলল। নিশির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নির্বাক চাহনিতে তাকিয়ে থাকে নিশি নিলয়ের দিকে। নিলয়ের কান্নার মানে এখন নিশি বুঝতে পারছে। নিলয় আরো বলে, তুমি হয়তো ভেবেছিলে আমি খ্রিস্টান। তোমার বাবা ঠিকই বলেছে, এই উপজেলাতে মুসলিমদের সংখ্যা হাতে গোনা কয়েকটা। কেবল এমপির পরিবারেরাই আছে, আর সবাই খ্রিস্টান। আমার নাম আবির হাসান নিলয়, আমি মুসলিম আর তুমি খ্রিস্টান। কিন্তু তোমার নাম নিশি হওয়াতে ভেবেছিলাম তুমি মুসলিম। এমনকি আজকের দিনের আগেও জানতাম না যে তোমরা খ্রিস্টান। আমাকে মাফ করে দিও নিশি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ। কিন্তু আমি জানতাম তুমি খ্রিস্টান, আর নিশি হলো আমার ডাক নাম। পুরো নাম হলো এলিনা ডিক্সটা নিশি। আমার বাবার নাম জনসন ডিক্সটা জেহান। কখনো কি নামটাও জানতে না? আঙ্কেলের নাম মার্কোস ডিক্সটা আয়াস। ওনার নামটাও কি পুরোটা জানতে না? আমরা হলাম ডিক্সটা ফ্যামিলি। নিশির কথায় নিলয় মাথা নাড়িয়ে না বলে। নিশি ধপ করে চেয়ারে বসে পড়ল। কি বলবে বুঝতে পারছে না এখন। মাথাটা যেন ঘুরছে নিশির। চারপাশটা কেমন যেন অনেক অসহ্য মনে হচ্ছে। সে এতদিনে কাউকে ভালোবাসলো না, কিন্তু শেষমেশ যখন ভালোবাসলো, একটা মুসলিম ছেলেকে ভালোবাসলো। দরজায় কড়ার নাড়ার শব্দ শোনা যায় নিলয় গিয়ে দরজা খুলে দিল। জিসান, বাদল, সৈকত, মারিয়া আর খুশি ভেতরে আসলো। নিলয় দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিশি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিসান বলে, নিশি আপু, নিলয়কে তুমি ভুলে যাও। আমি জানতে পেরেছি সে মুসলিম। ও
ওর ছোট ভাইয়ের থেকে জানলাম সে এতক্ষণ আমাদের সাথে ছিল, আমরাও বুঝতে পারিনি নিলয় আসলে মুসলিম হবে। সরি আপু। তোরা তো মুসলিম, তোদের সাথে তো থাকলে সমস্যা হয় না, তাহলে নিলয়কে ভালোবাসলে কি হবে? কিন্তু আপু, এটা যদি তোমার পরিবারের মানুষরা জানতে পারে কি হবে ভাবছো? নিশি আপু, প্লিজ নিলয়কে ভুলে যাও, সে তোমার জন্য না। আমি কিভাবে নিলয়কে ভুলবো? আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোরা চুপ কর, এখন সামনে থেকে যা তো, আমার কিছুই ভালো লাগছে না। ওরা আর কোনো কথা বলো না, সেখান থেকে চলে যায়। নিশির অনেক কান্না পাচ্ছে, যাকে সে ভালোবাসলো সেই অন্য ধর্মের নিশি এখন কি করবে? গোপনে মন্ত্রীরা সবাই একসাথে হয়েছে, অ্যানিমাসকে যেভাবেই হোক ধরে ফেলবে। দেশের সব হ্যাকারদের ডেকেছে ফারাদ সাহেব, সব মিলিয়ে 30 জন হবে বড় বড় হ্যাকার। অ্যানিমাসের সব কিছুই তারা নষ্ট করে তাকে ধরার জন্য ফাঁদ পাতার প্ল্যান করে। রিফাত হলো এই হ্যাকারদের মধ্যে সবচাইতে সেরা। রিফাতকে ফারাদ সাহেব ডাকে। দেখো, অনেক খুঁজে নিয়ে জানতে পেরেছি তুমি হলে দেশের সেরা একজন হ্যাকার। কারো কম্পিউটার বা মোবাইল, এমনকি সিসি ক্যামেরা হ্যাক করতে তোমার ফিশিংয়ের প্রয়োজন হয় না। একমাত্র তুমিই পারবে যে এই এনিমাসকে থামাতে। তুমি একটা টিম বানাও, এনিমাসকে অতি দ্রুত সামনে আনতে হবে। ঠিক আছে স্যার, আমাদেরকে একটা সেটআপ রুম দরকার, আর সব সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সার্ভিস যেন অফ না থাকে। সব রকমের সুবিধা তোমাদের দেওয়া হবে। কাজ শুরু করে দাও। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি বেস্ট 20 জনের একটা টিম বানাবো। সবাই একসাথে হয়ে এনিমাসকে ধরবই। ফারাদ চলে আসে। রিফাতদের একটা সেটআপ রুমে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো পিসি, ল্যাপটপ, কম্পিউটার সেট রাখা। রিফাত একটি কম্পিউটারের সামনে গিয়ে বসলো। ডার্ক ওয়েবে প্রবেশ করে, সেখানে অ্যানিমাসের নেটওয়ার্ক খুঁজতে থাকে। কিন্তু রিফাত ব্যর্থ, অ্যানিমাসের নিয়ে কোনো সার্ভারই নেই। রিফাত অবাক, এত বড় একজন হ্যাকার হয়ে তার কোনো নেটওয়ার্ক সার্ভারই নেই ডার্ক সাইডে। রিফাত একবার তার ভিপিএন চেক করলো, কিন্তু ভিপিএন অ্যাপসে প্রবেশ করতেই তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটি সার্ভারে। সে দ্রুত ব্যাক আসার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। ভিপিএন অফও হয় না, তার মানে তার ভিপিএনটাই হ্যাক করেছে। বড় মনিটরে একটা মেসেজ আসে। হ্যালো হ্যাকার্স, আমাকে কি খুঁজছো? আমি না চাইলে তোমরা কখনো আমাকে খুঁজে পাবে না। আমি অলরেডি তোমাদের সেটআপ রুমের সব নেটওয়ার্ক সার্ভিস হ্যাক করে নিয়েছি। ডার্ক সাইটে আমার নামে সবাই জব করে, আর তোমরা তো সাধারণ একজন হ্যাকার। তোমাদের সাথে খেলে মজা নেই। তবে হ্যাঁ, একটা ক্লু দেই, জন্ম বাংলাদেশেই। 15 বছর পর আমি রাশিয়াতে চলে আসি। এখন খুঁজে বের করো কে আমি। তোমাদের গেমস টাইম শুরু এখন থেকেই। ঠান্ডা মাথায় অ্যানিমাস রিফাতদের হুমকি দিয়ে গেল। ওরা বুঝে যায় অ্যানিমাসকে ধরা মুখের বিষয় না। অ্যানিমাসের জন্য ওরা আর কী বা ফাঁদ পাতবে? ওরাই তো অ্যানিমাসের ফাঁদে পা দিয়ে ফেলেছে। তবু ওরা এত সহজে হাল ছেড়ে দেবে না। রিফাত ওদের সব হ্যাকারদের সাথে আলাপ করে। আলিফ নামের একজন হ্যাকার বলে, আমরা আগে খুঁজে বের করি যে এই দেশের মধ্যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা ভালো আইডিয়া। গ্রেট আইডিয়া। আমরা সেসব অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করব। সেই অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ব্লক করে দেব, আর একটা অ্যাকাউন্টকে নর্মালভাবে রেখে দেব, যেন অ্যানিমাস সে অ্যাকাউন্টের সব অ্যাক্সেস নিয়ে হ্যাক করতে পারে। আর আমরা ঠিক সে সময় কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটা দেখতে পারবো। তারপর ওই অ্যাকাউন্টের মালিককে আমরা ধরব। সে বলে দিবে অ্যানিমাসকে, নতুবা সে হলো অ্যানিমাস। জলদি শুরু করে দাও কাজ। 100 কোটি টাকা সহ তার উপরে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের মালিকদের মেসেজ করো, তাদের সাথে তাদের অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করার অনুমতি দিক। রাষ্ট্রপতির তত্ত্বাবধানে এটা আমরা করছি। আমি স্যারকে মেসেজ করছি, তোমরাও তোমাদের মেসেজ তৈরি করো। রিফাত ফারাদকে কল দিয়ে পুরো বিষয়টা জানিয়ে দেয়। তারপর নিলয় বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হতেই নিশিকে দেখতে পায়। নিশিকে দেখেই নিলয় অবাক হয়ে গেছে। তুমি এখানে? আসো আমার সাথে, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু এখানে কেন?
চলো আমার সাথে। নিশির সাথে নিলয় যায়। নিশি তার হাত ধরে নিলয়কে রিকশায় ওঠায়। দুজনে কাশিম মামার ফুচকার দোকানে আসে। নিশির সাথে নিলয়কে দেখে সবাই অবাক হয়, কারণ এতক্ষণে সবাই জেনেছে নিশি যাকে ভালোবাসে সে হলো মুসলিম আর নিশি হলো খ্রিস্টান। নিলয়ের হাত ধরে দোকানের ভেতরে আসলো। নিলয় আর নিশি একটা টেবিলে বসে। সবাই দোকানের ভেতর থেকে বের হয়ে যায়। কি হয়েছে? নিলয়, তোমার কাছে ভালোবাসার মানে কি? নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পুরো ফুচকার দোকানটাই একদম ফাঁকা। নিলয় যেন ঘেমে যাচ্ছে, কপালে হালকা বিন্দু ঘাম জমেছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। মানুষ হঠাৎ করে খুব সহজ কোনো প্রশ্নে চুপ হয়ে যায়। হয়তো সে কিছু বলতে চায়, নয়তো সে কিছুই খুঁজে পায় না, কিংবা বিষয়টা সে এড়িয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে নিলয়ের এখন কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। নিশি কিছুটা নরম সুরে বলল, কি হলো বলো, আশেপাশে কেউ নেই? নিলয় বলে, পানি হবে? নিশি ইশারা করতেই মারিয়া দৌড়ে এসে এক বোতল পানি দিয়ে চলে যায়। নিলয় সেটা ঢকঢক করে গিলে খেলো। মাথাটা নিচু করে নিশিকে বলল, ভালোবাসা জিনিসটা দুই ধরনের, সহজ ও কঠিন। আমার কাছে ভালোবাসাটা অনেক কঠিন কিছু। তুমি হয়তো বলতে পারো ভালোবাসা ধর্ম, চেহারা, খোড়া, কানা, প্রতিবন্ধী বা ধনী গরিব মানে না, কিন্তু এটা আসলে বাস্তবিকভাবে একদমই ভুল। কারণ বাস্তবতা শেখাবে দুমুঠো ভাতের জন্য আকাশ পরিমাণ ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমার কাছে ভালোবাসাটা হলো বালুর মতো। রোদ পড়লে যেমন বালু চিকচিক করে, তেমনি ভালোবাসাতে আরও ভালোবাসা দিলে সেইটা চিকচিক বা ভালোবাসার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু এক্ষেত্রে দুই পক্ষের মতের মিল থাকতে হবে। ভালোবাসার কোনো ধর্ম হয় না, এটা যেভাবে গ্রহণ করা হয় বা প্রদান করা হয় সেভাবেই অনিয়মে চলতে থাকে। এর জন্য বাধা ধরা নিয়মেরও দরকার পড়ে না। তবে এটা মনের ব্যাপার। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার আমার ধর্ম আলাদা। এখানে ভালোবাসার কোনো দোষ নেই, সে চলতেই থাকবে। মূল বিষয় হলো একসাথে থাকা। আদৌ কি সম্ভব? বাস্তবতা ভেবে দেখো। তোমার ধর্মকে তুমি যেমন সম্মান করো, আমার ধর্মকেও আমি সম্মান করি। তাই এখানে না তুমি আমাকে ভালোবেসে নিজের ধর্ম ত্যাগ করবে, আর আমি তো কখনোই করব না। এখন বলো, আর কি প্রশ্ন থাকবে? নিশি নিলয়ের সব কথা মনোযোগ দিয়ে শুনেছে। নিশি নিলয়ের হাত থেকে পানির বোতল নিয়ে পুরোটা শেষ করে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নিশি জোরে একটা শ্বাস নিয়ে বলে, নিলয়, ভালোবাসা এতটাও কঠিন না, খুবই সহজও না, তবে আমার কাছে সহজ বিষয়। যদি বলি আমি তোমার জন্য সব ছেড়ে দেব, তোমাকে পেতে চাই সব কিছুর বিনিময়ে, তাহলে তুমি কি বলবে? যদি বলি আমি তোমার সাথে সব কিছু ভাগ করে থাকতে চাই, তুমি কি থাকতে দেবে? যদি তোমাকে পাওয়ার জন্য আমি বেঁচে থাকা অবধি সংগ্রাম করতে পারবো, তখন কি করবে? নিলয়ের যেন অবাকের শেষ নেই। এভাবে নিলয়কে কেউ চাইবে সেটা নিলয় ভাবতেও পারেনি। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। নিলয়ের হাত ধরল নিশি। নিশি বলে, নিলয়, তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকে ভালোবাসবো সব সময়, একসাথে আমরা থাকবোই। আচ্ছা, কিন্তু তোমার ফ্যামিলি? সেটা পরে দেখা যাবে। ওরা দুজন সবাইকে ডাকে। সবাই এসে ফুল ছড়িয়ে যায়। নিশি অনেক খুশি, সে নিলয়কে পেয়েছে। আয়েশ সাহেবের পাশে নিশি বসে আছে। নিলয়কে নিয়ে জনতহবিল করেছে আয়েশ সাহেব। এই তহবিল থেকে প্রতি মাসে প্রতিটা পরিবার খুব অল্প মূল্যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হবে। আয়েশ সাহেব এই প্রকল্প উদ্বোধন করে মিডিয়ার সামনে এসে বলে, আমি সব সময় জনগণের পাশে ছিলাম এবং এখনও থাকব। আমার ক্ষমতার প্রয়োজন নেই, আমার প্রয়োজন মানুষের ভালোবাসা। আপনারা যারা এই উপজেলাতে আছেন সব পরিবারকে খুব অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে। তাই এজন্য একটা কার্ড বানানো হবে। প্রতিটা কাউন্সিলে আমার তত্ত্বাবধানে প্রতিটা পরিবারকেই এই দ্রব্য প্রদান করা হবে। প্রয়োজনে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মনে রাখবেন। আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে সামনে এগিয়ে যাই।
আয়েশ সাহেবের এই প্রকল্পে বিরাট বড় যে রাজনৈতিক প্ল্যান আছে সেটা উনি ভালো জানে। এই প্রকল্পের আয়েশ সাহেবের টার্গেট হলো জনগণকে নিজের সাথে রাখতে চায়। এটা তার প্ল্যান, এর প্রথম স্টেপ। জনগণও খুশি। যাই হোক, জনগণ তো কিছু পাচ্ছে। নির্বাচিত সরকারের পক্ষ থেকে যা অনুদান আসে সেই অনুদানের সব টাকা এমপি চেয়ারম্যানের পকেটেই বলে যায়। যদিও নিশি অবধি এখন কোনো কিছুই আসে না, যা আসে তা পলাশ নিজেই জমায়। এই জন্য আয়েশের এই প্রকল্পে জনগণের সুবিধা যে আছে সেটা জনগণও জানে। কিন্তু এদের পেছনে আয়েশ সাহেবেরও সুবিধা আছে। আয়েশ সাহেব 10 মিনিট কথা বলে স্টেজ থেকে নিচে আসে, জনগণের কাছে গিয়ে বসে। কতগুলো ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। এরকমই একটা চান্স খুঁজছিল সে, আর পেয়েও গেছে। যা দিয়েছে অ্যানিমাসের মাধ্যমে সে এরকম একটা প্ল্যানিং করে, কারণ সামনে এমপি নির্বাচন, আর এখনই সুযোগেই জনগণের পাশে রাখা। সিকিউরিটি গার্ড রাজীবের নাম শুনতেই রাজ তাকে ভেতরে আসতে বলে। রাজ সিগারেট জ্বালায়। দরজার কাছে রাজীব আসলো। রাজীব বলে, ভিতরে আসবো স্যার? আসো। স্যার, একটা খবর দেওয়ার আছে। কি খবর? এত দূরে আসলাম, এখানে আসলাম, একটু বসতে বলবেন না? আচ্ছা বসো। বসলাম। একটু চা, কফির সাথে বিস্কুটও কি পাবো না? যে খবরটা দিতে আসছি সেটা শোনার পর আপনি একদমই নিচে উঠবেন না। বেশি বকবক না করে কাজের কথা বলো। দরজায় কাজের লোক আসলো। ছোট ট্রেতে কফির সাথে বিস্কিটও আছে। রাজীবের সামনে দিতেই রাজীব বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কফির মগে বিস্কিট ডুবিয়ে খেতে থাকে। পুরো এক কাপ কফি শেষ হওয়ার পর রাজীব রাজের দিকে শান্তভাবে তাকায়। রাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। এবার কি এমন খাস খবর আছে? আছে তো। একটা সিগারেট হবে? এই নে ধর, এই প্যাকেটেই আছে, নিয়ে যা। ধন্যবাদ। এবার বল কি খবর? এই নিন। রাজীব তার কাছে থাকা ছোট ব্যাগ থেকে কতগুলো ছবি বের করলো। রাজের দিকে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, টিপস দেন স্যার। রাজ ছবিগুলো দেখে অবাক। সাথে সাথেই 5,000 টাকা মানিব্যাগ থেকে বের করে রাজীবকে দিয়ে দেয়। তারপর রাজের দিকে কতগুলো ছবি বাড়িয়ে দেয় রাজীব। রাজ ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো সোজা করে সেদিকে তাকিয়ে থেকে হাসতে শুরু করলো। রাজীব বলে, বলেছিলাম না, যা দেখাবো তা আপনি খুশি হবেন। এই ছেলেটাকে নিশি ভালোবাসে। নিশির সাথে সব সময় এই ছেলেকে দেখা যায়। তাদের ক্লোজ ছবিও আছে। ওয়াও, এগুলোই তো দরকার ছিল। ছেলেটার ব্যাপারে খোঁজ নাও, কোথায় থাকে, কি করে, নিশির সাথে কবে থেকে ঘোরে, সব কিছু খোঁজ নাও। অবশ্যই নিব, কিন্তু এত বড় খবর দিলাম, তার জন্য কি টিপস পাবো না? ওই শালা বহুত হারামি তো। কি করব স্যার বলেন? হারামিদের সাথে বেড়াইতে হচ্ছে। একটু হারামি হলে কি হয়? চুপ, এই নে টাকা, তারপর ওখান থেকে কেটে পড়। হুটহাট আসবি না অফিসে, বলে দিলাম। রাজীবের দিকে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিতে রাজীব সেটা দ্রুত হাতে নিয়ে সোজা অফিস থেকে বের হয়ে আসে। রাজ, নিশি আর নিলয়ের একসাথে ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে, আর টিভিতে আয়েশ সাহেবের ভিডিও দেখছে। রাজ নতুন কিছু করতে চাচ্ছে, দেখা যাক কি ঘটে। নিলয় আর নিশিদের প্রেম এগিয়ে চলেছে। জেরিনের সাথে নিলয় আগের মতো কথা বলে না, কারণ যেদিন নিশির লোক নিলয়কে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল জেরিন সেটা দেখতে পায়। দরজার আড়ালে নিলয় আর নিশির সব কথা শুনতে থাকে। জেরিন জেনে ফেলে নিলয় হলো মুসলিম, যা ওর পরিবার কখনো মেনে নেবে না। আর আয়েশ সাহেব তাদের পরিবার ধর্ম নিয়ে বেশ সতর্ক, ওদেরকে মেরেই ফেলবে যদি তিনি জানেন। জেরিন সব ভেবে নিলয়ের থেকে দূরে চলে আসে। যখন দৌড়ে অনুষ্ঠানের ভেতর থেকে চলে আসবে জেরিন, এমন সময় কেউ একজন জেরিনকে বলে, আস্তে দৌড়ান, পড়ে গেলে সবাই তো আপনাকে চটকে চরচড়ি বানিয়ে ফেলবে। জেরিন থামে, ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে। জেরিন কিছু বলে না, আবার দৌড়াতে যাবে তখনই ছেলেটা হাত ধরে জেরিনকে। জেরিন ঘুরে তাকাতেই ছেলেটা ইশারায় সামনে তাকাতে বলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা গাড়ি ক্রস করছে রাস্তা। জেরিন যদি দৌড়াতো তবে সেই গাড়ির সাথে ধাক্কা লাগতো। ভাগ্যিস ছেলেটা পেছন থেকে জেরিনের হাত ধরেছিল। জেরিন হাত ছাড়িয়ে বলে, ওই কে আপনি? আমার নাম অর্ক,
অর্ক গ্রোমেস। অর্ক জেরিনকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, এখানে সব খ্রিস্টানদের আগমন। এই জন্য জেরিনকে ইমপ্রেস করার জন্য নিজের নামের সাথে গোমেজ অ্যাড করে দেয়। জেরিন বলে, তার মানে আপনি খ্রিস্টান? নামটা শোনেননি মনে হয়। না, শুনেছি। কোথাও যাবেন? অনেক জোরে দৌড়াচ্ছিলেন। হিল পরে এত জোরে দৌড়াতে নেই, স্লিপ করবে, নয়তো কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন, এটা ঠিক না। আপনি আমার সব কিছু নোটিশ করেছেন নাকি? আসলে অনেকটা সময় এখানে আমার সবচেয়ে সুন্দর জিনিসটা চোখে পড়ছিল। বলেন তো কোনটা সুন্দর জিনিস? ক্রিসমাস ট্রি? না, ওইটা তার থেকেও বেশি সুন্দর, আকর্ষণীয় জিনিস, যেটা দেখলে খালি দেখতে ইচ্ছে করবে। কি জিনিস? আমাকে দেখান তো। সেই জিনিসটা হলো আপনি। আপনি হলেন এই হাজার খানিক মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর জিনিস। গোলাপি কালারের লেহেঙ্গাতে আপনাকে যেন মনে হচ্ছে কোনো সৌন্দর্যের দেবী এসেছে আমার সামনে। আপনার নাকটা হলো রাজহাঁসের মতোই সুন্দর, সাদা। শোনেন, এখান থেকে যাওয়ার পর আমার চোখের যদি সমস্যা হয়, দোষটা কিন্তু আপনার। ও মা, কেন কেন? আমি কি করলাম? আমি বেশি উজ্জ্বল জিনিস দেখতে পারি না, যেমন সূর্যের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বলে, আর আপনি তো সূর্যের থেকেও বেশি উজ্জ্বল। আপনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর তাতেই তো আমি চোখে কেবলমাত্র শুধু রিফ্লেক্স হিসাবে আপনার প্রতিবিম্ব দেখছি। এখন কি করব? পাগল নাকি আপনি? সস্তা ফ্লার্ট করা বন্ধ করেন, এগুলো আমাকে বলে কোনো দরকার নেই, বুঝেছেন মিস্টার অর্ক? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আর আসবো না সামনে। কথাটা বলে অর্ক চলে যায়। কয়েক সেকেন্ডের ভেতরে অর্ক ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জেরিন অবাক হয়, এটা কি হলো? কেমন ছেলে রে বাবা, সারাক্ষণ দেখলো আর এতটুকু কথাতে চলে গেল, এটা কিছু হলো নাকি? জেরিন ভিড়ের ভেতরে অর্ককে খোঁজার চেষ্টা করে, কিন্তু অর্ককে কোথাও পায় না সে। কেমন যেন হঠাৎ মন খারাপটা জেঁকে বসে জেরিনের মনে। নিলয়ের কথা মনে পড়ে। অর্ক ছেলেটা তাকে হাসিয়েছে, ছেলেটা তো দারুণ, কিন্তু ছেলেটা কোথায়? তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? কেন এভাবে ভিড়ের ভিতরে হারালো? কথাগুলো ভাবতে ভাবতে বেশ রাতেই জেরিন বাড়িতে ফেরে। বিছানায় শুয়ে আজ সন্ধ্যার পরে সব কিছু ভাবতে থাকে, কিন্তু নিলয়ের কথা কম মনে পড়ে ওর। তার মানে কি এটা ওর আবেগ ছিল, ভালো লাগা ছিল? কেবল অ্যানিমাস আয়াস সাহেবকে নক করেছে। আয়াস সাহেব বলে, তোমার প্ল্যান অনুসারে কাজ শুরু করে দিছি। 2 মাস পারও হয়ে গেছে, এখন অবধি সব কিছু ঠিকঠাক আছে। টাকা লাগলে বলবেন। এনিমাস, তুমি আমাকে কোনো টাকা দাও, বলো তো। সৃষ্টিকর্তার অনুসারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, সেটা হলো জীবিত থাকা অবস্থায় কেউ যদি 1 টাকা দান করে, মৃত্যুর পর তাকে 1000 টাকা দানের পরিমাণ সোয়াব দেওয়া হয়। মনে করেন আপনাকে আমি সৃষ্টিকর্তার ওসিলায় দুনিয়াতেই কোটি টাকা দিচ্ছি। কিন্তু আমি কবে দান করেছিলাম সেটা বলা যাবে না, তবে এটা মনে রাখুন, কোনো হ্যাকার এমনি এমনি বন্ধুত্ব করে না, ফায়দা তার আছেই। তবে আপনার ব্যাপারে আমি নিঃস্বার্থ। আচ্ছা, আমি ভাবছি এমপির সব সিক্রেট বিষয়ে আমি জানতে চাই, তারপর সেগুলো প্রকাশ করতে চাই পাবলিকের সামনে। হ্যাঁ করবেন, কিন্তু সেটা ইলেকশনের পর। ইলেকশনের আগে করলে আপনাকে ধরা হবে। আর যেহেতু তাদের সরকার ক্ষমতায়, আপনাকে রিমান্ডে নিয়ে সব কিছু জিজ্ঞাসা করবে। আপনার আর ইলেকশনে দাঁড়ানো হবে না। আপনার কাজ হলো প্রতিটা গ্রামে যাওয়া আর সেখানে বিশুদ্ধ পানির টিউবওয়েল প্রতিষ্ঠা করা, আর ফ্লোর পাকা করে সেখানে আপনার নাম লিখে আসা, আর কাঁচা রাস্তাগুলোতে পাকা করার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তার আগে আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকার লোনের রসিদ ম্যানেজ করুন। ব্যাংক থেকে আপনাকে যেন 10 কোটি টাকা লোন দেয় এমন ব্যবস্থা করুন, আর আপনার বিজনেস বাড়ান। আমার কাছেই তো অনেক কোটি টাকা আছে, ব্যাংক থেকে কেন লোন নিব? আপনি এত বোকা কেন বলেন তো? আপনার কাছে এত টাকা আছে, সেই টাকা আপনার টেক্সটাইল বিজনেস থেকে এসেছে। কত কোটি এসেছে সেখান থেকে? খুব জোর 5 কোটি, কিন্তু এই প্রকল্পে 100 কোটি লাগবে। ব্যাংক থেকে আপনি যখন কোটি টাকার লোন নেবেন, পেপারস যখন আপনার কাছে থাকবে, তখন দুদক যদি এসে আপনাকে ধরে আর বলে
যে আপনি যে রাস্তা পাকা করছেন, উপকার করছেন, টাকা কোথায় এত আপনার? সব হিসেব কোথায় দেখান? তখন আপনি ব্যাংক থেকে লোন নেওয়া সব পেপারস দেখাবেন। আপনাকে তারা আর কিছুই বলবে না। ওরা ভাববে যে না, আপনি নিজের টাকার পাশাপাশি ব্যাংক থেকে লোন নিয়েও বড় প্রকল্প তৈরি করছেন। কিন্তু যদি ওরা বলে যে কেন করছি, এটা জিনিস লস করে। আপনি জনগণকে ভালোবাসেন, তাই দেখাতে চান যে এমপি বা মন্ত্রী না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনাকে খেলতে হবে মানুষের আবেগ নিয়ে, তবেই তো এমপি হতে পারবেন। আপনার পরিচিতি বাড়াতে হবে। বুঝে গিয়েছি, আর বলতে হবে না। এবার পলাশ বুঝবে যে আমি ওর জন্য একটা কাঁটা হয়ে আসছি। অ্যানিমাস আর কিছু বলো না। আয়েশ সাহেব অ্যানিমাসের সাথে কথা বলেই অনেক খুশি। নিলয় রুমে বসে নিশির সাথে চ্যাট করছে। হঠাৎ নিশি বলে, নিলয়, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, একটু বাসার সামনে আসবা? এখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে। এত রাতে তোমাদের বাসার সামনে যাব? তোমার আঙ্কেল দেখলে মারবে আমাকে। হুম, কেউ জানবে না, আসো প্লিজ। কালকে দেখা করি। না না, এক্ষুনি আসতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। অগত্যা নিলয় রেডি হয়। অর্ক বলে, কোথাও যাও এত রাতে? নিশির সাথে দেখা করতে। আমিও যাব। লেটস গো। না, 5 জনের ফাইল জমা দিতে বলেছিলাম, সেটা করেছিলি? অনেক আগেই করেছি। চলো না ভাইয়া, একসাথে যাই। আচ্ছা। বাড়ির বাইরে আসে ওরা দুজন। কোনো গাড়ি নেই। নিলয় আর অর্ক হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর নিশিদের বাড়ির সামনে আসে। নিশি 2 তলাতে থাকে। নিলয় নিশিকে কল দেয়। নিশি সাথে সাথেই বারান্দায় এসে দাঁড়ায়। নিলয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। নিশি ভিডিও করে, নিলয়ও ভিডিও করে। অর্ক সামনে এসে নিশিকে হাই দেয়। নিশিও মুচকি হেসে হাই দেয়। নিশি কল দেয়, হ্যালো। বাইরে থাকো, আমি আসছি। এই না না, কেউ যদি দেখে কি হবে বুঝতে পারছো? এসো না। চুপ, দাঁড়াও। নিশি রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে যখন নামতে যাবে তখনই পেছন থেকে জেরিন বলে, আপু, এত রাতে তুমি চোরের মতো করে কোথায় যাও? ও তুই চামড়ায় দিলি? মানে অন্যদিন তো ভয় পাও না, তাহলে আজকে হঠাৎ ভয় পেলে কেন? আসলে তো টিচার এসেছে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। এত রাতে তোমাকে বাইরে একা যেতে দিব না, মাকে ডাকবো? চুপ কর বোন, আয়, কিন্তু কোনো শব্দ করবি না, শয়তান মেয়ে। ওকে দাঁড়াও, জুতা নিয়ে আসি। নিলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নিলয়ের পায়চারি শুনছে। 41, 52, 43। ওই থাম তো। আচ্ছা ভাইয়া, নিশি আপুর কোনো ছোট বোন নেই? থাকলে দেখা যাচ্ছে আমার একসাথে এখানে আসতে পারতাম পরের বার। এই মাইর খাবি? চুপচাপ বসে থাক। বলেছিলাম না রুমে থাক, কেন আসছিস? তোমার পায়চারি করা দেখতে শুনলাম এতক্ষণে কতগুলো পায়চারি করেছো একজন। ওই চুপ, এরপর আর কিছু বলিস না। প্রেমে পড়িসনি তো, বুঝবি না। অপেক্ষা করাটাও একটা ভালোবাসা। নিলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নিলয়ের পায়চারি গুনছে। হঠাৎ ওরা গেট খোলার শব্দ পায়। দারোয়ান বাহিরে আসে। নিলয় আর অর্ক উঠে দাঁড়িয়েছে। নিলয় দারোয়ানকে দেখেই বলে, অর্ক পালা, দৌড় দে। ঠিক তখনই নিশি বলে, ওই পালাও কেন, আমি আছি তো। নিশি দারোয়ানের পেছন থেকে বের হয়। নিলয় বুকে ফু দিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। নিশি সামনে এসে দাঁড়ায়, কিন্তু দারোয়ান গেট বন্ধ করে না। আরও একজন বের হয়। জেরিন বের হলো। জেরিনকে দেখেই নিলয় চমকে ওঠে। স্টুডেন্টস আসছে তার আপু আর টিচারের সাথে প্রেম দেখতে। হাই হাই, নিলয় যেন দৌড়ে পালাতে পারলে বাঁচে। তবে জেরিনকে দেখে নিলয়ের পেছনে দাঁড়ানো অর্ক তো অবাক। জেরিন বেরিয়ে নিলয়কে দেখছিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন হাত তুলে হাই দিতে দেখে। জেরিন সেদিকে তাকায়। সেই ছেলেটা না, যাকে সে বড়দিনের উৎসবে দেখেছিল? সে এখানে কেন? নিশি নিলয়দের কাছে আসে। নিলয়ের হাত ধরে বলে, চলো সামনে হাঁটি। ওই জেরিন, এবার রুমে যা, অনেক ঠান্ডা পড়েছে। না আপু, আমিও যাব। অর্ক জেরিনের সাথে থাক। নিলয়ের কথা শুনে অর্ক তো এক লাফে জেরিনের কাছে আসে। নিলয় আর নিশি দুজনে আগে আগে হাঁটে। নিলয়ের হুডির পকেটে হাত দিয়ে হাঁটছে নিশি। নিলয় বলে, জেরিনকে কেন আনলে?
ও দেখে ফেলেছে আসার সময়, পিছু লাগছে, তাই আনতে হলো। সে কি জানে আমাদের রিলেশনের কথা? হ্যাঁ, শুরু থেকেই ওকে সব বলেছিলাম। আচ্ছা, কোথায় যাব? শীত পড়েছে অনেক, কাশেম মামার ফুচকার দোকানে যাব। শীতের ভেতরে গরম গরম চটপটি ফুচকা খাবো। হায় রে পাগলিটা আমার। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে, পেছনে পাশ হাত ধরে পাশাপাশি হাঁটছে অর্ক আর জেরিন। জেরিন বলল, আপনি আমার টিচারের কি হন? আপনার টিচার মানে নিলয় ভাইয়া আপনাকে পড়াই? হ্যাঁ, আপনি জানেন নাকি? হুম, আর ও তো আমার ভাইয়া হয়। কি, তার মানে আপনি মুসলিম? নিলয় আমার পড়াতে ভাইয়া। আমার মায়ের সাথে ওর মায়ের ভালো সম্পর্ক ছিল। ও তাই বলেন? কেন কেন, আপনিও কি আমার পকেটে হাত গুজে হাঁটার চিন্তা করেছেন? একদমই না। মন্দ তো না, আমি কিছু মনে করব না, হাঁটতে পারেন, নয়তো আমার হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতে পারেন। খুব শখ তাই না? কারণ আমি তো আমাকে ভিড়ের ভিতরে খুঁজেছিলেন, তাই না? আপনি জানেন, তাহলে সামনে আসেননি কেন? আপনাকে দূর থেকে দেখছিলাম, আর আপনি তো বললেন চলে যেতে, আমি কি করব? কেউ কোনো কথা বলল না। মোর বাজারে আসে ওরা চারজন। কাশেম মামার দোকান বন্ধ। নিশি পকেট থেকে ফোন বের করে কাশেম মামাকে কল দেয়। এত রাতে ওনাকে ডাকবে? শোনো মিস্টার টিচার, শীতের রাতে গরম গরম চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা। আর আমরা তো কাপল, আমাদের জন্য তো এটা আরো স্পেশাল। 3-4 বার রিং হয়। কাশেম মামা ফোন করে। নিশি তাকে দোকান খুলতে বলে। নিশির জন্য কাশেম মামা সবকিছু করতে পারে। উনি প্রায় কাঁপতে কাঁপতে এসে দোকান খুলল। নিলয় আর নিশিকে দেখে তিনি হাসলেন। খুশিতে যেন ওনার মুখ হাসিতে ভরে গেছে। পাশে জেরিনা সেদিনের সেই ছেলেটাকে দেখতে পায়। দোকান খুলতেই বলে, এত রাতে আইছো? আচ্ছা ভেতরে আসো তোমরা। নিলয়কে দিয়ে নিশি দোকানের ভেতরে আসে। এক কোণাতে গিয়ে বসে দুজন। নিলয়ের গায়ে চাদরও ছিল। নিশি সেটা নিয়ে দুজন এক চাদরের ভেতরে গা ঘেঁষে বসে। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে, এক হাত জড়িয়ে বসে আছে সে। আর নিলয় নিশির গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে রাখে। অর্ক আর জেরিন ওদের দিকে তাকিয়ে আছে। তারপর ওদের দুই টেবিলে চটপটি আর ফুচকা দিয়ে যায় কাশেম মামা। অর্ক জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন ফুচকা নিতে যাচ্ছিল, তখনই অর্ক একটা ফুচকা হাতে নিয়ে জেরিনের দিকে বাড়িয়ে বলে, মিস জেরিন, তোমাকে নিয়ে আমার কল্পনা শুনবে? তোমাকে দেখার পর আমি হারিয়ে গিয়েছিলাম আমার চেনা জানা মানুষের নিকট হতে। সহসা আমি আনন্দে পাগল হয়েছিলাম, আত্মীয় বন্ধন সবার কাছে। হঠাৎ হাস্যমন্দ তোমাকে দেখার পর মনে আমার কখনো ঈর্ষা ছিল না লোভ। কখন পাপ এসে আমার রাতের ঘুমকে নষ্ট করে দেয়। তোমাকে দেখার পর তোমার কাছে যেতে ভয়ে আমি আসি। কথা বলতে গলা শুকিয়ে কাঠ হচ্ছে, তবুও চোখ বুজে আর বলবই ভালোবাসার কথা। তোমাকে ভালোবাসি। অর্কের কথা শুনে জেরিন অবাক। কি সুন্দর করে প্রপোজ করলো। ফুচকা বাড়িয়ে দিয়ে জেরিনের দিকে। জেরিন একবার অর্কের দিকে তাকায়, আরেকবার মুচকে হাসে। কি করবে বুঝতে পারছে না। কেমন যেন একটা খুশি ভাব সারা মনে বয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণে ভাবে সবকিছু ঠিক থাকবে কিনা। নিশির কথা মনে পড়ে। আপু যদি পারে, আমিও কেন পারবো না। জেরিনা দেরি করে না, তাড়াতাড়ি অর্কের হাত থেকে ফুচকাটা নিয়ে মুখে পুরে দিয়ে চিবিয়ে বলে, গ্রহণ করলাম, কিন্তু আমাকে কখনো মিথ্যে বলা যাবে না। সব সময় সত্য বলতে হবে, আমার কাছে কিছু লুকানো যাবে না। ঠিক আছে, সব কিছুতে রাজি। ওরা চারজন ফুচকা খেতে থাকে। ওদিকে জামিলা গোমেজ উঠেছে ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু উঠেই দেখে রুমের এটা বাথরুমে তার হাজবেন্ড আছে। সেজন্য তার ছোট মেয়ে জেরিনের রুমে আসে, কিন্তু রুমে এসে দেখতে পায় জেরিন নেই। জামিলা বেগম ওয়াশরুম ব্যবহার করে নিশির রুমে যায়। নিশিও রুমে নেই। দুটো মেয়ে যে কোথায় গেছে খুঁজতে থাকে সারা বাড়ি, কিন্তু কোথাও নেই। দারোয়ানের কাছে আসে জামিলা। দারোয়ান চেয়ারে বসে ঝিমোচ্ছে। জামিলা বলে, ওই এজুস, ডিউটি না করে ঘুমাও? নিশি আর জেরিন কোথায় বলো? কি এত রাতে বাহিরে গেছে? ওরা আসুক, ওদের আজকে দুটোকেই যে কি করব। কোথায় গেছে মানে? কোনো দোকানে গেছে? ওখান থেকে নিলয়ের বাড়ির কাছে না?
দাঁড়াও। জামিলা বেগম নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় আর নিশি দুজনে বসে গল্প করছে। হঠাৎ নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় ফোনটা হাতে নিয়েই চমকে ওঠে। নিশির মায়ের কল। নিশিও দেখতে পায়, সেও চমকে ওঠে। নিলয় দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো আন্টি। নিলয়, তুমি কি ঘুমাচ্ছ? না, জেগেই বই পড়ছিলাম। আর কি হয়েছে? এত রাতে কল দিলেন? খারাপ কিছু হয়েছে? বাবা দেখো না, তোমাদের ওইদিকে যে কাশেম মামার দোকান আছে, চটপটি ফুচকার দোকান চিনো? জি চিনি, ওখান দিয়েই তো আসি। কি ফাজিল মেয়ে হয়েছে আমার। ওরা দুজন রাতে 1টার দিকে বাইরে ফুচকা খেতে গিয়েছে। ওর বাবা ঘুমাচ্ছে। যদি জানে কি হবে বলো তো? ওর আঙ্কেল যদি বুঝতে পারে ঘরে এত রাতে মেয়েরা নেই, আমাকে যে কি করবে। ওদেরকে একটু দেখে সোজা বাসায় দিয়ে যাও তো। জি আন্টি, আমি এখনই দেখছি। চিন্তা করবেন না, বাসার কাউকে জানাতে হবে না। আপনি চুপচাপ গিয়ে শুয়ে পড়েন, আমি ওদেরকে নিয়ে এসে কল দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি আসো বলেই ভরসা পাই। জলদি নিয়ে আসো, আমি তাহলে অপেক্ষা করছি। জি আন্টি। জামিলা ফোন কেটে দেয়। নিলয় যেন হাফ ছেড়ে বাঁচে। শীতের ভেতরেও কপাল ঘেমে গিয়েছে, বুকটা ধকধক করে কাঁপছে। নিলয় নিশিকে বলে, জলদি চলো, তোমার মা বসে আছে। আরে এখন যদি যাই তাহলে ভাববে তুমিই সাথে ছিলা। এত দ্রুত নিয়ে আসছো, বুঝে যাবে তো। একটু পরে যাও, 10 মিনিট পরে যাব। ওকে? না না, উঠো। ওই মামা, এগুলো নিয়ে যান, বিলটাও নিয়ে যান। অর্ক উঠো। পরে যাব, রেখে দাও তোমার কাছে। আমার যেতে ইচ্ছে করছে না। নিলয় চলো, তোমার বাড়ি যাই। মার খাবা? চলো বলছি। নিশিকে নিয়ে নিলয় বের হয়। কাশিম মামা দোকান বন্ধ করে দিল। 4 জন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। 10 মিনিটও লাগে না হেঁটে যেতে নিশিদের বাড়ি। 5 মিনিটের একটু বেশি সময় লাগবে। নিশি নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে তারপর নরম গলায় বলে, ও নিলয়, তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না। তোমার সাথে তোমার বাসায় নিয়ে যাও না প্লিজ, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নাউজুবিল্লাহ, এই মেয়ে বলে কি? এর মানে কি? কি যেন বললা? নাউজুবিল্লাহ মানে কি? ও, এর অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ও আমাকে আরো শেখাবা? কেন? আমি যদি তোমার কাছে আসি তাহলে তখন তো আর তুমি খ্রিস্টান মেয়েকে বিয়ে করবা না, তাই না? আমাকে তখন তোমার ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের ধর্ম গ্রহণ করতে হলে আমাকে নয়, আল্লাহকে ভালোবেসে ভয় করে বিধান মেনে নিজ ইচ্ছাতে আসতে হয়। তুমি শিখাবা আল্লাহকে ভালোবাসা। আচ্ছা এখন ছাড়ো, ওরা দেখছে তো। আমার হুডির চেইন খুলে তার মধ্যে ঢুকে গেছো। উফ, সরো। না না, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। শোনো, আমার মনে হয় অর্ক হেভি বান্দর একটা ছেলে, ফ্ল্যাটের 1 নাম্বার। আমার বোনের হাত ধরেও ফেলেছে। আমি শিওর ওরা আমাদের ফাঁকি দিয়ে প্রেম করবে। বুঝেছি, চলো এবার। নিশির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় নিলয়। অর্ক আর জেরিন নিশিদের কাণ্ড দেখে হাসতে থাকে। অর্ক বলে, তোমার বোন তো দেখি ভাইয়াকে অনেক ভালোবাসবে। বাপরে। টিচার পড়াতে গেলে 2 ঘন্টার ভেতরে 1.5 ঘন্টায় আমার রুমে এসে ঘুরে যাবে। বাহ। কিন্তু ভয় করছে, যদি বাবা মা কিংবা আমার আঙ্কেল যদি জানতে পারে আপু টিচারের সাথে ডেট করছে, কি যে হবে। কিছু হবে না, নিলয়কে তুমি চিনো না। তবে হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হলো নিলয় মুসলিম। কিন্তু তোমার আঙ্কেলের 1000টা লোকেও যদি থাকে তাহলে নিলয়ের কিছু হবে না। কেন কিছু হবে না কেন? না মানে আসলে আমি বলতে চাচ্ছি নিলয় অনেক ভালো। ও ঠিক বলেছো। ওরা 4 জন বাড়ির সামনে আসে। নিলয় ফোন বের করে জামিলাকে ফোন করে। জামিলা বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে জেগেছিল। রিং বাজতেই বিছানা থেকে উঠে বাইরে আসে, রিসিভ করে। আন্টি, আমরা গেটের বাহিরে। দারোয়ান চাচা মনে হয় ঘুমাচ্ছে, আসেন। ওনারা ফুচকা খাচ্ছিল। দাঁড়াও, আসছি। আর আন্টি? নিলয় কিছু বলতে পারে না। তার আগেই নিশি নিলয়ের ঠোঁটে চুমু দিতে শুরু করে। নিলয় তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেদের ঢেকে নিল। ওপাশ থেকে জামিলা বেগম হ্যাঁ বলো করেই যাচ্ছে। 10 সেকেন্ড পর নিশি নিলয়কে ছেড়ে দেয়।
নিলয় হাঁপাতে হাঁপাতে ফোনটা কেটে দেয়। 1 মিনিট পর জামিলা বেগম গেটে আসে। নিলয়দেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিশি আর জেরিন সামনে, নিলয় আর অর্ক পিছনে দাঁড়িয়ে আছে ভদ্র ছেলেদের মতো। নিলয়কে দেখেই জামিলা বেগম বলে, নিয়ে আসছো? ওদের বাড়ির ভেতরে নিয়ে যার, তারপর ওদের ব্যবস্থা করছি। ভেতরে আসো তোমরা, এত রাতে বাসায় যেতে হবে না, থেকে যাও। না আন্টি, পড়া বাকি আছে তো। পড়তে হবে, চিন্তা করবেন না। ওনারা কাশেম মামাকে ডেকে ঘুম থেকে তুলে ফুচকা খেয়েছে। কি বিয়াদব মেয়ে হয়েছে দেখেছো? এই তোমাকে তো আমি ছোটাকে দিলাম, কিভাবে ওটারে পিটিয়ে সোজা করবা তুমিই জানো। বড়টারে আমি দেখব। কাল থেকে পড়তে এসে যেন আমি ধূপধাপ পিটানির শব্দ শুনি, ওকে? আচ্ছা আন্টি, চিন্তা নেই। শোনেন, আপাতত কিছু বলিয়েন না। আমাকে বলেছে যেন মাকে বোঝাই কিছু না বলতে। ভুল করছে, আজকে মাফ করে দেন। এরপর দিন এমন হলে আমরা দুজনে মিলেই পিটানি দিব। কিন্তু আমাদের তো মাঝে মাঝে এমন খেতে ইচ্ছে করে, তখন কি করব? মা, তাহলে বলে দাও তোমার প্রিয় মেয়েদেরকে তোমার পছন্দের টিচার যেন সে এসে আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে যায়, তাহলে তোমার কোনো টেনশন থাকবে না। না হলে তুমি যাবা সাথে, আর না হয় আমরা একা গেলে কিছু বলতে পারবা না, বলে দিলাম। একটা চড় দেব, ফাজলামি মেয়ে মুখে মুখে কথা বলিস। আন্টি চিন্তা নেই, এবার ঘরে যান। ঠিক আছে বাবা, সাবধানে যাও। ওটা কে? ও, এটা আমার কাজিন। ও আমার সাথেই থাকে। একা আসবো ভাবছিলাম, পরে মনে হলো ওকে সাথে নেই, যদি রাস্তায় ঝামেলা হয়। বাহ, ভালো ছেলে তো তুমি। যাও বাবা, সাবধানে বাসায় যেও। আর হ্যাঁ, এরপর যদি ওরাই এমন করে তাহলে তোমাকে কল করব, এসে নিয়ে যেও। রাত বেরোতে ওরা কথা শোনে না, আমার হচ্ছে যত জ্বালা। রাস্তায় কি না কি যদি ঘটে যায়, তুমি এসে ওদেরকে নিয়ে যেও, আবার রেখে যেও, কেমন? তাহলে আর কোনো চিন্তা নেই। আমি মানে? আচ্ছা। জামিলার নিলয় কথা বলছে। নিশি জামিলার পেছনে দাঁড়িয়ে নিলয়দের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি দিচ্ছে। নিলয় খুব কষ্টে মুখে সিরিয়াস ভাব এনে জামিলা বেগমের সাথে কথা বলে, কখনো কখনো মাথা নিচু করেও নিচ্ছে। জামিলা বেগম নিশিদেরকে নিয়ে ভেতরে চলে যায়। নিলয় আর অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচে। ওরা আর দাঁড়ায় না। ভাগ্যিস দারোয়ান চাচা জামিলাকে বেশি কিছু বলেনি। নিশি গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচার সামনে 1000 টাকার নোট ফেলে দেয়। উনি বুঝতে পারে এটা নিশি কেন দিয়েছে। উনি তো অনেক খুশি, দারোয়ান আর জীবনেও মুখ খুলবে না। তারপর অ্যানিমাস এমপি সাদিকের অ্যাকাউন্ট চেক করে। যতগুলো অ্যাকাউন্ট চেক করতে গিয়েছে সবগুলো অ্যাকাউন্ট ব্লক করে রাখা। অ্যানিমাস হাসে। 400 কোটি টাকা আছে এমপি সাদিকের অ্যাকাউন্টে, অথচ এটাই লক করা নেই। অ্যানিমাস জানে এটা তার জন্য একটা ফিশিং, কিন্তু সে তো বোকা না। সে সাধারণত 1000 টাকা অ্যাকাউন্টে সিলেক্ট করে। অ্যানিমাস সাদিকের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার আগে ফিশিং করে রিফাতদের কাছে। ওরা সবাই পিসির সামনে বসে আছে। সবগুলো অ্যাকাউন্ট ওরা ব্লক করে নিজেদের খাতায় অ্যাকাউন্টের সব কিছু লিখে দিয়ে সরাসরি ডিলিট করে দেয় তাদের কম্পিউটার থেকে, কারণ তারা কোনো রকম রিস্ক নিতে চাচ্ছে না। যদি অ্যানিমাস তাদের কম্পিউটারগুলোকেই হ্যাক করে তখন সব ডকুমেন্টস পেয়ে যাবে। তাই অনলাইনে কিছুই রাখেনি ওরা। ফাতেরা সবাই পিসির সামনে বসে আছে। সাদিকের অ্যাকাউন্টের ওপরে নজর রাখছে ওরা, কারণ যে কোনো কিছু দিয়েই সেই অ্যাকাউন্টে যদি প্রবেশ করে সেটা খুঁজে বের করতে পারবে। কিন্তু ওদের পিসি হঠাৎ কালো হয়ে যায়। 10 সেকেন্ড পর ঠক ঠক শব্দ শোনা যায়। পিসিতে তাকিয়ে দেখে চেয়ারে বসে আছে অ্যানিমাস। চেয়ার হেলান দোলান করছে বলে শব্দ হচ্ছে এমন। ওরা অবাক হয়, এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ওদের কম্পিউটার থেকে অ্যানিমাস হ্যাক করেছে, কিন্তু কিভাবে? অ্যানিমাস শব্দ করে হাসলো। অ্যানিমাস বলে, তোমাদের দেখে লজ্জা হচ্ছে আমার, কারণ তোমরা নিজেরাই নিজেদের কর্ম করে খেতে পারতে, কিন্তু তোমরা কি করলে? নিজেদের বিবেক বিক্রি করে দিলে। ছি, তোমার লজ্জা হওয়া উচিত। তোমরা কিভাবে পারলে? দেশের মন্ত্রীরা এত দেশের টাকা মেরে
নিজেদের অ্যাকাউন্ট ভরে রেখেছে, সেই টাকাকে বাঁচানোর জন্য তোমরা এসেছো? তোমাদের কি একটু বিবেক নেই? ভাবো, সিম অপারেটররা আগে কলে কথা বললে কত টাকা কাটতো, কত টাকা কাটে? দেশের যে এত দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে? টাকার মান কমে কেন গিয়েছে? কারণ এসব অ্যাকাউন্টেই তো টাকা পড়ে আছে। তোমরা কি কখনো বুঝবে না? বিবেকের কাছে প্রশ্ন করো তো। তোমার প্রাপ্য টাকা যদি কেউ নিজে নিয়ে জমিয়ে রাখে, তুমি দেখলে তার কাজে আসছে না সেই টাকা, কিন্তু তোমার কাজে আসতো। অথচ সেই টাকা জমিয়ে রাখছে অন্য কেউ, আর তুমি দুবেলা খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে চাকরি খুঁজছ, কাজ খুঁজছ। কিন্তু প্রয়োজনটা কি? অথচ দেশের বিভিন্ন খাত থেকে, ছোট বড় সব প্রকল্প থেকে কোটি কোটি টাকা মেরে টাকার পাহাড় জমিয়েছে দেশের নামকারী বড় বড় মন্ত্রীরা। তাদের কি শাস্তি হওয়া উচিত না? তোমাদের বিবেক কি বলে? তোমাদের 1 মিনিট ভাবার সময় দিলাম। ভাবো, নিজেকে বিবেকের আদালতে বসিয়ে একবার ভাবো, নিজেকে ক্ষমা করবে কিভাবে? অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। আগের মতোই হয়ে যায় স্ক্রিন, কিন্তু সবাই তাকিয়ে আছে একে অপরের দিকে। কি করবে বুঝতে পারছে না। এভাবে 1.5 মিনিট পার হয়ে যায়, কিন্তু হঠাৎ আলিফ বলে, রিফাত স্যার, সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক, অ্যাক্সেস চলে গিয়েছে আমাদের থেকে, এবং 1000টা অ্যাকাউন্টে 1 লাখ করে টাকা চলেও গিয়েছে। আর সেই অ্যাকাউন্টগুলো এখন হাই সিকিউরিটি দিয়ে লক করে দেওয়া হয়েছে। রিফাত তাকায় স্ক্রিনে। সত্যি আলিফ যা বলেছে তাই হয়েছে। সাদিকের অ্যাকাউন্ট খালি। কি জবাব দেবে সাদিককে? সাদিকের অ্যাকাউন্টে একটা টাকাও পড়ে নেয়। রিফাত বলে, অ্যানিমাসের এটা ফিশিং ছিল। আমাদের কল্পনা, মস্তিষ্ক, মন সব কিছু সময়ের জন্য সম্মোহিত করে কাজ করে দিয়েছে। সে আসলেই জিনিয়াস। সে ডিভাইসগুলো অনলাইনে ফিশিং এর দ্বারা হ্যাক করার পাশাপাশি সরাসরি যে মানুষের মন মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সরাসরি ফিশিং করলো আমাদের কল্পনাতে এসে। হ্যাঁ স্যার, অ্যানিমাসকে আমরা কখনো ধরতে পারবো না। সে ভালো করেই জানে সব বড় অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখা। এই একটা অ্যাকাউন্টে বা কেন ওপেন করা আছে? নিশ্চয়ই এটা ট্র্যাপ ছিল তার জন্য। কোন ডিভাইস থেকে অ্যাক্সেস নিত সেটা আমরা জানতে পারতাম, কিন্তু সে ঠিকই আমাদের মনোযোগ নষ্ট করেছে। আমরা যদি গাছ নিয়ে ভাবি, সে গাছের ডাল পাতা নিয়ে ভেবে রেখেছে। আলিফের কথা শুনে রিফাত জোরে শ্বাস নেয়। কি করবে বুঝতে পারছে না। একদিকে অ্যানিমাসের বলা কথাগুলোর রেশ যেন রিফাত কাটাতেই পারছে না। অ্যানিমাস সত্য কথাই বলে গেছে। আরেকদিকে অ্যানিমাসের জিনিয়াস হ্যাকিং সিস্টেম। কি করবে সে? দল থেকে সবাইকে সরকার কর্তৃক নমিনেশন দেওয়া হচ্ছে। এমপি নির্বাচন হতে যাচ্ছে এবার, অর্থাৎ সংসদে আসন নির্বাচনের লড়াই। অনেকেই অনেক জায়গা থেকে নমিনেশন। পলাশ এবার নমিনেশন পায়নি। উপর থেকে পলাশের নমিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে, সাথে আরও কতগুলো এমপিদের নমিনেশন বন্ধ। আর স্বরাষ্ট্রমন্ত্রী কাকে প্রধানমন্ত্রী বহিষ্কারও করেছে। হঠাৎ করে কি হয়ে গেল কেউ বুঝলো না। আয়েশ, নিশি আর ওর সব লোকেরা দাঁড়িয়ে আছে দলীয় কার্যালয়ের সামনে, কিন্তু একের পর এক সাংবাদিক জানিয়ে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে কবিরকে। সবাই অবাক। হঠাৎ করে পলাশ বরখাস্ত, সাথে তাকে এবং তার পরিবারের কিংবা তার নেতৃত্বের কেউ নমিনেশন পাবে না। হঠাৎ এমন চমকপ্রদ বিষয়টা ঘটল কিভাবে? কি করলো? কিছুই মাথায় আসছে না। দলীয়ভাবে নমিনেশন কয়েকজন পেলেও আয়েশকে ডেকে নমিনেশন দেওয়া হয়। আয়েশ নমিনেশন পেয়ে অনেক খুশি। আয়েশ ভাবে নিশি সব কিছু করেছে। আয়েশ নমিনেশন পেপার নিয়ে নিশির কাছে এসে বলে, সব কিছু হয়েছে তোমার জন্য, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আঙ্কেল, আমি তো কিছুই করিনি। হঠাৎ করে এরা বরখাস্ত কেন হলো? কিছুই তো বুঝতে পারছি না। তার মানে তুমি বরখাস্ত বিষয়ে কিছুই করনি? না আঙ্কেল। আয়েশ সাহেব কিছু বলে না। মনে মনে অ্যানিমাসের কথা ভেবে খুশি হয়, কারণ যেহেতু নিশি করেনি কিছু, তাহলে নিশ্চয়ই অ্যানিমাস করেছে, আর অ্যানিমাসই সব কিছু করতে পারে। আচ্ছা, মিষ্টি কেন সবার জন্য আজকে পুরো উপজেলাতে মিষ্টি বিতরণ করা হচ্ছে? ঠিক আছে আঙ্কেল। নিশি তার লোকদেরকে নিয়ে চলে আসে। পুরো টিভিতে আজকে যারা যারা পদে থাকা সত্ত্বেও নমিনেশন পায়নি, আবার বরখাস্ত হয়েছে, তাদেরকে হাইলাইটস করে দেখানো হচ্ছে। নিশিও বুঝতে পারছে না এভাবে ওরা জিতে যাবে কিভাবে।
কোনো ঝামেলা নেই, বিষয়টা নিশির হজম হচ্ছে না। হঠাৎ জিসান আসে, নিশিকে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি যদি বারান্দায় দাঁড়াও, তোমার অনুমতি ছাড়া তোমার সামনে থেকে ভিডিও আপলোড করে রিলস বানায় কেমন লাগবে? মানে কি বলিস? এই যে দেখো। আর নিশি জিসানের থেকে ফোনটা হাতে নেয়, তাকিয়ে দেখে কয়েকদিন আগে নিলয়ের সাথে নিশির রাতে দেখা করার বিষয়টা ঘটেছিল। নিশি বারান্দায় দাঁড়িয়ে কলে কথা বলছিল, নিলয়ও রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। নিশি নিলয়কে ভিডিও করে, আর নিলয়ও তো নিশিকে ভিডিও করেছিল। তাহলে এই ভিডিওটি অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে কিভাবে পোস্ট হয়? তার মানে এটা নিলয়ের কাজ। নিশি জিসানকে বলে, ও তোদেরকে তো বলা হয়নি, এই আইডিটা নিলয় ভিডিও করেছিল। তার মানে এসব রিলস নিলয় ভাই ছাড়তো? হুম। নিশির মেজাজ খারাপ হয়, তাকে না বলে কেন ভিডিও করবে। নিলয়কে কল করে নিশি, নিলয় রিসিভ করে, নিলয়কে ডাকে সে। নিশি, আমি বিজি আছি, একটু পরে তোমাকে কল করব। না মানে না, আমার সাথে তুমি আধা ঘন্টার মধ্যে দেখা করবে। থাকো, আমাকে ডাকছে, আসছি আমি। কোথায় যাবা? কে ডাকছে? আর আজকে সবখানে নমিনেশন দিচ্ছে, তুমি কোথায়? অনেক জায়গাতে ঝামেলা। নিলয় ফোন কেটে দেয়। কি আজব, নিশির মুখের ওপরে নিলয় ফোন কেটে দিয়েছে। নিশির মেজাজ খারাপ হচ্ছে, সে জিসানকে বলে, গাড়ি স্টার্ট দে তো, নিলয়ের বাসায় যাব। আচ্ছা। 6 জন বাইক নিয়ে নিলয়ের বাড়ির দিকে আসতে থাকে। কবির, রাজ আর পলাশ বসে আছে। কবির পায়চারি করছে, হাতে মদের গ্লাস। কি করবে বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী মেহরাব সাহেব কেন তাদের দুজনকে পার্মানেন্টলি দল থেকে বহিষ্কার করলো? কেন এমন কিছু ঘটলো কিছুই বুঝতে পারছে না। কবির বলে, স্যার একটু রিল্যাক্স, আপনারা অনেক খেয়ে ফেলেছেন, একটু মাথা ঠান্ডা করুন। স্যার, নিশিকে শেষ করার জন্য আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে। নিশির কিছু সিক্রেট আমি জানি। নমিনেশন তো পাইনি, কি হয়েছে? বাবা, তুমি নমিনেশন ছাড়াই দাঁড়াবে, আর ভোট কেন্দ্রে মানুষকে কিভাবে পাঠাতে হবে সেই ব্যবস্থা আমি করব। আর হ্যাঁ, যদি হেরেও যায় তবুও নিশি শেষ হবে। ওর চাচা তো নমিনেশন পেয়েছে, সে যদি পাশ করে তাহলে তার উপর নিশির জন্য একটা ঝড় আসতে চলেছে। এই তো আঙ্কেল, আপনি বুদ্ধিমান, কিন্তু ড্যাড মাথায় যেন গোবর নিয়ে থাকে। নিশি নিলয়ের বাড়ির সামনে আসে। দারোয়ান নিশিকে দেখে সম্মানার্থে দাঁড়ায়। নিশি বলে, কাকা নিলয় 4 তলাতে থাকে না? হ্যাঁ। গাড়ি কোন সময় হবে? ও আচ্ছা কাকা, ধন্যবাদ। নিশির আরো রাগ বাড়ে। নিলয় সকাল থেকে ফোন করেনি, জেরিনকে কল করে নিশি। হ্যাঁ আপু বলো। ওই অর্গের সাথে কথা হয়েছে তোর? না আপু, কালকে রাতে বলেছিল, সারাদিন কখন কথা হবে জানি না। নিলয় ভাই একটা কাজ দিয়েছে, সময় পেলে কথা বলবো, মানে আজকে সারাদিন বিজি থাকবে সে। কেন, কি হয়েছে আপু? না কিছু না। আচ্ছা অর্ক, ফোন করলে আমাকে জানাস তো। আচ্ছা আপু।